নতুন রাজনীতি, নতুন পরিসরে, নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হল্লাবল। মানুষের সাথে হল্লাবল, মানুষের পাশে হল্লাবল, হল্লাবল, হল্লাবল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। স্বাগত মুহূর্তে সংবাদে শুরুতে এক নজর সংবাদ শিরোনামে। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্রান্তিকারে দূর, স্বাস্থ্যে ভরপুর, গ্রামের রসে তৈ টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। কৃষকদের ঋণ মুকুব সহ রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে 25 ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে কংগ্রেস। সোমবার সাংবাদিক সম্মেলনে জানান পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। সিবিআই বলেন কলকাতা পুলিশের সংঘাত গড়ালো সুপ্রিম কোর্টে, মঙ্গলবার হবে শুনানি। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সিপিএম এর মিছিল সভা অনুষ্ঠিত। পূর্ব নির্ধারিত সময়সূচি সহ পুরনো নিয়মে পরীক্ষা নেওয়ার দাবিতে সোমবার ডিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে ডেপুটেশনে মিলিত হলেন এসটিজেটি পরীক্ষার্থীরা। 24 ঘন্টার ব্যবধানে ফের খুন কৈলাসহরে সোমবার সকালে প্রতিবেশী পুকুরে জলে ভাসমান এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এখন বিস্তারিত খবর। কৃষকদের ঋণ মুকুব সহ রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি আদায়ে আগামী 25 ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়াও মহাত্মা গান্ধীর জন্মদিনে উত্তরপ্রদেশে মহাত্মা গান্ধীর মূর্তি বানিয়ে ক্রমাগত গুলি চালানোর ঘটনার প্রতিবাদে সারা দেশের সাথে সোমবার রাজধানীতেও বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস সহ সবকটি শাখা সংগঠন। গত 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসের দিনে উত্তরপ্রদেশে অখিল ভারত হিন্দু মহাসভা মহাত্মা গান্ধীর মূর্তি তৈরি করে সেই মূর্তির ওপর ক্রমাগত গুলি বর্ষণ করেছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সর্বভারতীয় কংগ্রেস দল। এরই প্রতিবাদে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে দেশের সমস্ত রাজ্যের রাজধানীতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। রাজ্যে এর ব্যতিক্রম নয়। এরই প্রতিবাদে এদিন সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস সহ সবকটি শাখা সংগঠন। সোমবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানাতে গিয়ে কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। গত 30 জানুয়ারি জাতির পিতা মহাত্মা গান্ধীর
ছিল। এই দিনে উত্তরপ্রদেশে অখিল ভারত হিন্দু মহাসভা ওখানে মহাত্মা গান্ধীর মূর্তি তৈরি করে গুলি করেছে, গুলি করেছে। ওটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। তার এই প্রতিবাদে আজকে ভারতবর্ষের সমস্ত রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন হয়েছে অলরেডি কংগ্রেসের ডিরেকশন মধ্যে, এবং আমরা আজকে এখানে এদিকে সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা আরো জানান, 3 দফা দাবি আদায়ে আগামী 25 ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে কংগ্রেস। এই অভিযানে সারা রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা রাজভবন অভিযানে অংশ নেবেন। এছাড়াও উত্তর পূর্বাঞ্চল সহ জাতীয় স্তরের নেতৃত্বরা এই অভিযানে অংশীদার হবেন বলে সংবাদ সম্মেলনে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। 3 দফা দাবির বিষয়ে বলতে গিয়ে বিরজিৎ সিনহা জানান, রাহুল গান্ধী দেশে কৃষকদের জন্য লড়াই শুরু করেছেন। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলার জন্য, কৃষকদের ঋণ মুকুব করার জন্য। রাহুল গান্ধীর এই দাবি অনুযায়ী পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মুকুব করেছেন। তাই ত্রিপুরার কৃষকদেরও যাতে সর্বপ্রকার ঋণ মুকুব করা হয় এবং স্বনির্ভর হওয়ার জন্য রাজ্যের বেকাররা যে ঋণ নিয়েছে তাও যাতে মুকুব করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও যাতে সর্বপ্রকার ঋণ মুকুব করা হয়, এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিনের রাজভবন অভিযান বলে জানান বিরজিৎ সিনহা। আমাদের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশের কৃষকদের জন্য লড়াই শুরু করেছেন। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলার জন্য, কৃষকদের ঋণ মুকুব করার জন্য, কৃষক সভা সহ ডিমান্ড করছে যে আমাদের গরিব রাজ্যের কৃষকের কৃষিকে মুকুব করা। রাহুলের কথা মতো পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মুকুব করেছে, এবং আমরা ত্রিপুরার কৃষকদের সর্বপ্রকার ঋণ মুকুব করা হোক, এবং যারা যুবকরা স্বনির্ভরের জন্য লোন নিয়েছে তারাও বেকার হয়ে গেছে, তাদের সর্বপ্রকার ঋণ মুকুব করে দেওয়া হোক, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ঋণ মুকুব করে দেওয়া হোক। এই 3টা দাবি নিয়ে আমরা আগামী 25 তারিখে রাজভবন অভিযান করব। এই রাজভবন অভিযানে নন রিজিয়নাল রিজন এবং অল ইন্ডিয়া থেকে, দিল্লি থেকে আমাদের সাংবাদিক সম্মেলনের সবশেষে তিনি আশা ব্যক্ত করেন, 25 ফেব্রুয়ারি কংগ্রেসের রাজভবন অভিযানে সারা রাজ্য থেকে 15,000-এর মতো কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করবেন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, এদিনের অভিযানের প্রেক্ষিতে রাজভবন প্রাঙ্গণে যেখানে ব্যারিকেড থাকবে সেখানে কংগ্রেসের তরফে একটি মঞ্চ করা হবে। সেই মঞ্চে জাতীয় স্তরের আগত নেতৃত্বরা বক্তব্য রাখবেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রবিবার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনারের বাংলোর কাছে সিবিআই আধিকারিক ও কলকাতা পুলিশের মধ্যে নজিরবিহীন সংঘাতের জল গড়ালো দেশের শীর্ষ আদালত পর্যন্ত। সোমবার সকালে সিবিআই এর পক্ষ থেকে রবিবারের ঘটনার রিপোর্ট ও ভিডিও ফুটেজ সুপ্রিম কোর্টে পেশ করা হয়। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মঙ্গলবার শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গেছে, সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে কলকাতা পুলিশের 10 জন আধিকারিকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই। এর মধ্যে বেশ কয়েকজন আইপিএস আধিকারিকও রয়েছেন। কলকাতা পুলিশ বনাম সিবিআই এর সংঘাত প্রসঙ্গে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস লাল সিংহের প্রতিক্রিয়া জানব। এই মুহূর্তে রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস লাল সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, হাল্লা বলে আপনাকে স্বাগত। আপনাকে জানতে চাইব, কলকাতা পুলিশ বনাম সিবিআই এর যে সংঘাত, সে বিষয়ে আপনার দলের কি প্রতিক্রিয়া? নমস্কার, স্বাগত আপনাকে। হ্যালো,
বিষয়ে জানতে চাইব। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি আপনার কাছে হ্যাঁ শুনতে পাচ্ছি। স্বাগত আপনাকে হাল্লা বলে। নমস্কার। আপনার কাছে জানতে চাইব, কলকাতা পুলিশ বলে সিবিআইয়ের যে সংঘাত, সে বিষয়ে আপনার দলের প্রতিক্রিয়া কি? দেখুন, আপনারা জানেন, সমস্ত মানুষ জানে এই দলটা, এই যে বিজেপি নামক যে দল, সাম্প্রদায়িক দল, তাদের চরিত্রটা সারা ভারতবর্ষের মানুষ জানে এবং প্রতিবাদের মুখ হচ্ছে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি। ওনাকে আটকাবার জন্য ইলেকশনের মুখে এই ধরনের অগণতান্ত্রিক প্রথা, এরা কনস্টিটিউশন মানে না, কিচ্ছু মানে না, লিস্ট বলে। আপনারা ত্রিপুরার ইলেকশনও দেখেছেন, 11 মাস আগে অমিত শাহ যখন মিটিং করতে আসছেন, উনি বলতেন যে মানিক সরকারকে জেলে দেবে। মানিক সরকার কি জেলে গেছেন? মানিক সরকার তো আছেন এবং মুখ্যমন্ত্রী রাত্রে ডিনারেও ডাকেন ওনাকে, একসঙ্গে ডিনার করেন, সেই খবরও আছে আমাদের কাছে। তো এদের নিয়ে এই গণতান্ত্রিক যেটা ওরা চেষ্টা করছে, কোনো লাভ হবে না। সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ত্রিপুরা সহ সারা দেশের মানুষ এটা প্রতিবাদ করছে, এটা মেনে নেওয়া যায় না। আপনাকে হাল্লা বলে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি আশিস লাল সিংহ। তার কাছ থেকে জেনে নিলাম কলকাতা পুলিশ বনাম সিবিআইয়ের যে সংঘাত, সে বিষয়ে তার কাছ থেকে প্রতিক্রিয়া জানলাম। কন্ট্রোল করে নিচ্ছে ওরা। গণতন্ত্রে কেউ যদি কথা না বলতে পারে, বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে, পুলিশ ফোর্সকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ফেডারেল সেটআপকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। গায়ের জোরে গভর্নমেন্ট হাউসগুলো এক একটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। আমি সরি টু সে, এই জায়গা থেকে ইনস্টিটিউশনগুলো রক্ষা পাক। আমি ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করবার দাবিতে, গণতন্ত্রকে রক্ষা করবার দাবিতে, সংবিধানকে রক্ষা করার দাবিতে, বাবা সাহেব আম্বেদকরের, আমি এখন থেকে আমি যাচ্ছি, আমি ধর্নায় বসবো। আগামীকাল আমার রাজ্যে বাজেট আছে, আমি যেখানে ধর্নায় বসবো তার পাশে একটা। চলে যাচ্ছে পরের খবরে। হঠাৎ করে বিনা নোটিশে পরীক্ষা বাতিল করে দেওয়ায় সোমবার টিআরবিটি কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। সাক্ষাৎকারে কোনো সদুত্তর পেলেন না পরীক্ষার্থীরা। এর আগেও শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর পেলেন না পরীক্ষার্থীরা। ক্ষোভ পরীক্ষার্থীদের মধ্যে। পূর্ব নির্ধারিত সময়সূচি সহ পুরনো নিয়ম অনুযায়ী পরীক্ষা নেবার দাবিতে ফের টিআরবিটির কর্তৃপক্ষের দ্বারস্থ হল বিএড উত্তীর্ণ এসটিজিটি পরীক্ষার্থীরা। শনিবারের পর পুনরায় সোমবারও একই দাবিতে টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করল এসটিজিটি পরীক্ষার্থীরা। সোমবারও টিআরবিটির কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পেল না পরীক্ষার্থীরা। ঘটনা প্রসঙ্গে পরীক্ষার্থীরা নিজ প্রতিক্রিয়া জানালেন। আমরা টিআরবিটি কর্তৃপক্ষ এখন আমরা 4-5 জন গিয়েছিলাম, যার পর টিআরবিটি কর্তৃপক্ষ আমাদের যে 24 তারিখ, সামনে যে ফেব্রুয়ারি 24 তারিখ এসটিজিটি এবং এসটিপিজিটি এক্সাম হওয়ার কথা, সেই ব্যাপারে আমাদের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার কথা। আমরা সেভাবে বুঝতে আসলাম, গত দিনে এসেছিলাম, টিআরবিটি কর্তৃপক্ষ বলছে যে ওনারা কিছুই জানে না, 24 তারিখ পরীক্ষা হবে না। তো বললাম, বলে এইভাবে আপনাদের কি বলা আছে? বলে আমাদের কোনো বলার নাই, ওনাদের কিছুই বলে না, ওনারা কিছুই জানে না। ওনাদের কে বিষয়তে কি বলে যে পরীক্ষা হবে না, ওনাদের বারবিলি এসেছে, কোনো অফিসিয়াল কোনো কাগজ ওনাদের কাছে আসেনি। ওনাদের বারবিলি বলেছে যে পরীক্ষা 24 তারিখ হবে না। তো টিআরবিটি কর্তৃপক্ষ এখানে সাক্ষী বলে বসে আছে, ওনাদের কোনো ক্ষমতাই নাই টিআরবিটি কর্তৃপক্ষ। তা আমরা এতদিন এর আগে আমরা অনেক জায়গায় গেছি, হাইকোর্টের কাছে, বলছে যে আমাদের পরীক্ষা যে ডিসেম্বর মাসে হবে, বলছে ঠিক আছে ডিসেম্বর মাসে হবে। তা আমরা বললাম যে ঠিক আছে। সেই অনুযায়ী আমরা যখন থেকে বিএড করছি, এখানে অনেক প্রবলেম আছে, বাড়ি ঘরে জায়গায় বিক্রি হচ্ছে। ত্রিপুরা হইতে আবার ওনারা যখন ছাড়ের কথা বলছে যে ত্রিপুরা বিএড কলেজ নেই, এলিমেন্টারি কলেজগুলো নেই, এডুকেশনের 2টা আছে, সেই জন্য আমাদের প্রাইভেট কলেজে অনেক কষ্টে চান্স পেয়ে অনেক প্রবলেম এখানে আছে যারা বিএড কমপ্লিট করেছে। এখন তারা জানে যে কত কষ্টে বিএড করেছে, একদম যারা ফেস করেছে তারা বলতে পারবে, আর কেউ এখানে বলতে পারবে না যে বাস্তবটা কত কঠিন। আর এখানে বসে বসে আমাদের জীবন নিয়ে ছেলেমেয়েরা বলছে রুলস রেগুলেশন, পুরানো রুলস রেগুলেশনে নতুন রুলস কিভাবে চালু হয়, টিআরবিটি কর্তৃপক্ষ উল্লেখ্য, 7 ডিসেম্বর শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2016-18 ব্যাচের বিএড উত্তীর্ণরা এসটিজিটি পরীক্ষার জন্য আবেদন করে দপ্তর থেকে ওয়েবসাইটে আগামী 24 ফেব্রুয়ারি পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়।
পাশাপাশি 1 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই মোতাবেক পরীক্ষার্থীরা নিজেদের মতো করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। এরই মধ্যে গত 22 জানুয়ারি হঠাৎ ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীদের টিআরবিটি থেকে জানিয়ে দেওয়া হয় কোনো কারণবশত 1 ফেব্রুয়ারি থেকে এডমিট কার্ড দেওয়া স্থগিত রাখা হয়েছে। এরপর 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীরা টিআরবিটি দফতরে বিষয়টির কারণ জানার জন্য যোগাযোগ করলে দফতর কর্তৃপক্ষ তাদের সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। এরপর পরীক্ষার্থীরা দফতর থেকে কোনো সদুত্তর না পেয়ে গত শনিবার শিক্ষামন্ত্রীর বাসভবনে যান। সেখানে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতে শিক্ষামন্ত্রী তাদের কোনো সদুত্তর দেননি। হতাশ হয়ে পুনরায় এদিনই তারা মহাকরণে যান শিক্ষামন্ত্রী সহ দফতরের সচিবের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু সেখান থেকে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। আগন্তুক বিফল হয়ে পরীক্ষার্থীরা টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। চেয়ারম্যান তাদের জানিয়ে দেন পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ আগামী 24 ফেব্রুয়ারি পরীক্ষা হবে না, পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি চেয়ারম্যান জানান নতুন পদ্ধতি অবলম্বন করে পরবর্তী পরীক্ষা নেওয়া হবে। চেয়ারম্যানের কাছ থেকে এহেন বক্তব্যে এসটিজিটি পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। শেষে পূর্ব নির্ধারিত সময়সূচি এবং পুরনো নিয়ম মাফিক পরীক্ষা নেবার দাবিতে সোমবার পুনরায় টিআরবিটির কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। টিআরবিটি করতে বলা হচ্ছে যে টিআরবিটি করতে কিছু জানে না। কিন্তু এদিনও টিআরবিটি কর্তৃপক্ষের তরফে পরীক্ষার্থীরা কোনো সদুত্তর পেলেন না। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, আমাদের পরীক্ষা 24 তারিখ হতে হবে 24 পরীক্ষা। আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের নিজের কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবিগুলি আপনারা যাতে একদম ভালোভাবে সবাই উপস্থিত করেন এবং ত্রিপুরার আগরতলার ত্রিপুরা আগরতলার যে বড় বড় বিশিষ্ট সমাজসেবীরা আছে তারা যাতে আমাদের পক্ষ হয়ে তারা 24 তারিখ পরীক্ষা কেন হবে না এটা রোজে করে যাবে, এটা নতুন নতুন আপনি করেন তাহলে তারা নোটিশটা দিয়ে এখন বলছে যে পরীক্ষা হবে না, পরীক্ষা সামনে লোকসভা নির্বাচন, তা আমাদের পরীক্ষাটা হবে বলে কিন্তু আমাদের ঘুরানো হচ্ছে ডিসেম্বর সেই সঙ্গে আমরা বিএড করেছি, করতেই হবে এরকম করে আমাদের মানে নিতে বিএড করেছি। এখন হুট করে একটা কথা বলে দিল কোনো ডিসিশন ছাড়া যা খুশি তা বলছে। বলছে একবার যে আমি তো তোমাদের ঘোরাই মানে কি আমরা কি কোয়ালিটি ছাড়া কি এখানে এসছি? আমাদের কি কোনো মার্কস নেই করে এখানে এসছি? অনেকগুলো ছেলে অনেক স্ট্রাগল করে এখানে এসছে কি আগের মতো এরকম সিচুয়েশন পেয়েছি পড়াশোনা? আপনারা কি মানে আমরা যাচ্ছি 24 এ আমাদের পুরানো সিলেবাসে আমাদের এক্সাম করতে হবে। এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তুগলুকি কাণ্ড কারখানার প্রমাণ করে, কারণ এই পরীক্ষা বাতিলের কোনো লিখিত বিজ্ঞপ্তি পরীক্ষার্থীদের দেখাতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি শিক্ষা দপ্তরের খোদ শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। এহেন ঘটনায় প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে পরীক্ষার্থী সহ সাধারণ জনগণের মধ্যে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা গোল। 24 ঘন্টার মধ্যে ফের খুন কৈলাসহরে। ঘটনা সোমবার কৈলাসহর থানাধীন বিলাসপুর গ্রামের পশ্চিম বালেহার এলাকায়। মৃতের নাম পরিতোষ দাস, বয়স 43, পেশায় ঊনকোটি জেলা হাসপাতালের অস্থায়ী কর্মী। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার প্রতিবেশী রমেন্দ্র দাসের বাড়িতে কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন পরিতোষ। রাতে বাড়িতে না ফেরায় সোমবার সকালে মৃতের মেয়ে প্রতিবেশীর বাড়িতে বাবার খোঁজে যায়। সেখানে গিয়ে জানতে পারে আগের দিন রাতেই পরিতোষ বাবু কীর্তন শেষের আগেই চলে আসেন। সেখানে না পেয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশীর পুকুরে বাবার মৃতদেহ ভাসতে দেখে দৌড়ে বাড়িতে গিয়ে সকলকে জানায়। এদিকে পরিতোষ বাবুর বাড়ির লোকদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করেন, কৈলাসহর থানায় খবর পাঠায়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে মৃতের আত্মীয়দের অভিযোগ, পরিতোষ বাবুকে খুন করে জলাশয়ে ফেলা হয়েছে। তদন্তে পুলিশ। মৃতের একটি 6 বছরের ছেলে, 9 বছরের মেয়ে রয়েছে। এছাড়া বৃদ্ধ পিতা ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে আগরতলা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিম বলে রবীন্দ্র দাসের বাড়িতে এই ঘটনাটা হয়েছে স্যার। এটা ওই এন্ডাকুসের মধ্যে টিপাইয়া একটা সাধারণ একটা গর্তের মতন আছে, ওই গর্তের মধ্যে ফেলাই দিছে। অল্প জল, 1 হাত জল, এই জলটার মধ্যে ফেলাই দিছে। কারা ফেলাইছে? ওই পরিতোষ দাস। তখন কি করে পরিতোষ দাস? পরিতোষ দাস এখানে ভবাননগর ডিআরডব্লিউতে চাকরি করে।
হাসপাতালে। হ্যাঁ, তো মানে বাড়িতে একটা ছোটখাটো ঘর করছিল, এই গত পরশু দিনে এখান থেকে ইয়ে নিছিল, কয়েকদিনের ছুটি লইয়া গেছিল। কালকেও অগাধ পরিশ্রম করছে, আর ওই রাত্রেবেলা তার বউয়ে না করছে, না করা সত্ত্বেও হে ওই বাড়ির কীর্তনে গেছে, যাওয়ার পরই এই ঘটনাটা ঘটে। মানে কীর্তনে যাওয়ার পর কার বাড়ি কীর্তনে গেছিল? বলাই দাসের, রবীন্দ্র দাস তার নাম, কাগজেপুত্রী। তার বাড়িতে কীর্তনে? পর্তুগাল কীর্তনে গেছিল। তো কীর্তনে যাওয়ার পরে তো স্যার আমরা আর করতে পারি না। আজকে ভোর 6:30টার সময় গেছি, মানে তার মেয়ে গেছে, গিয়া দেখে যে ওই গর্তের মধ্যে জলের মধ্যে একটু কাপড় বাইরে দিছে। তখন মেয়েটা একটু চালাক, ছুটু হইলো চালাক, আইয়া বাড়িতে কইছে। হওয়ার পরে আমরা গেছি, গিয়া দেখি ঘটনা ঠিকই। তো আমি যাওয়ার পথে দেখি ওই রবীন্দ্র দাস আয়া এমএলএর বাড়িতে ঢুকে, এমএলএর বাড়ি ঢুকে এমএলএর বাইরে লিয়ে গেছে। এরপরে তো মানুষ জড়ো হয়ে গেছে, এরপরে থানাও গেছে। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সিপিআইএমের ডাকে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে নাগরিকত্ব বিল সংশোধনী নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধুনো করেন মানিক সরকার। ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ডাকে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক জমায়েত সভার আয়োজন করেছে সিপিআইএম। সভার প্রধান বক্তা ছিলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, দেশে সাধারণভাবে নাগরিকত্বের অধিকার যারা পেতে পারেন তাদের ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, জনগোষ্ঠীগত নানা ধরনের যে বিভাজন এবং বৈচিত্র্য তার ভিত্তিতে তাদের বঞ্চিত করা যাবে না। লিঙ্গ বৈষম্যের কোনো সুযোগ নেই। নারী পুরুষ নির্বিশেষে সমস্ত ধর্মীয় ভাবনা, চিন্তা ও চেতনার ঊর্ধ্বে ভারতে বসবাসকারী যারা, তারা ভারতের সাধারণ নাগরিক হিসেবে স্বীকৃতি পাবেন, সম্মান পাবেন। এটা আমাদের সংবিধানের নির্দেশ। কিন্তু কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার সংবিধানে সাধারণ নাগরিকত্ব লাভের বৈশিষ্ট্যগুলিকে উপেক্ষা করে ধর্মের ভিত্তিতে ভারতের মানুষকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে প্রতিবাদ করেছে মন্ত্রিসভা সহ সংসদে। সাধারণভাবে নাগরিকত্বের অধিকার যারা পেতে পারেন তাদের ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, জনগোষ্ঠীগত নানা ধরনের যে বিভাজন এবং বৈচিত্র্য তার ভিত্তিতে তাদেরকে বঞ্চিত করা যাবে না। লিঙ্গ বৈষম্যের কোনো সুযোগ নেই। নারী পুরুষ নির্বিশেষে সমস্ত ধর্মীয় ভাবনা, চিন্তা, চেতনা, বিশ্বাসের ঊর্ধ্বে ভারতবর্ষে বসবাসকারী যারা, তারা ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে স্বীকৃতি পাবেন, সম্মান পাবেন। এটা আমাদের সংবিধানের নির্দেশ। কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সংবিধানের সাধারণ নাগরিকত্ব লাভের যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে উপেক্ষা করে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বিজেপি সরকার যখন তাদের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গ্রহণ এবং ঘোষণা করেন, তার প্রতিবাদ জানান। সংসদে
এই বিল যখন উপস্থিত করেন অন্যান্য আরো রাজনৈতিক দলের সাথে মিলে এর প্রতিবাদ জানান। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের এবারের বাজেট প্রসঙ্গে মানিক সরকার বলেন, লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই বাজেট মানুষকে বিভ্রান্ত করার একটা ষড়যন্ত্র। এ প্রসঙ্গে তিনি নাগরিকত্ব সংশোধনী বিলের প্রসঙ্গ টেনে বলেন, সবগুলি মিথ্যে, কুৎসা, প্রলোভন, বিভাজন, ভাওতাবাজি মানুষের মৌলিক অধিকারকে একসাথে নিয়ে মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। ভোটের আগে মানুষকে এই বাজেট উপস্থিত করে আরেকবার বিভ্রান্ত করবার, ঠকাবার একটা ষড়যন্ত্র। তারা জানে এতে পুরোপুরি পারবে না, তাই একদিকে যেমন ধর্ম, বর্ণ, সম্প্রদায়, মাংস, পোশাক, বন্ধু বাছাই, এটা নিয়ে বিভাজন, এটা যখন পুরোপুরি হচ্ছে না তখন এই নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট, এই সবগুলো একসাথে নিয়ে মিথ্যা, প্রলোভন, কুৎসা, বিভাজন, আপনার মৌলিক যে অধিকার, এই সবগুলোকে একসাথে করে তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং ক্ষমতায় টিকে থাকা মানুষ মানে হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সিপিআইএম আহত এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধর, নারী নেত্রী রমা দাস, সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক নারায়ণ কর, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস প্রমুখ। সভার শুরুতে মেলারমার স্থিত দলীয় কার্যালয় থেকে একটি র্যালি করে সভাস্থলে জমায়েত হন নেতৃত্ব সহকর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, হালাবোল। সম্প্রতি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া 3টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। এক্ষেত্রে পুলিশ এক বাইক চোরকে জালে তুলেছে। ধৃত বাইক চোরের নাম গৌতম দাস, তার বাড়ি শহরের রামনগর এলাকায়। এদিনে সংবাদ জানিয়ে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, উদ্ধারকৃত একটি বাইক দেবব্রত মজুমদারের। এটি জয়নগর 5 নম্বর রোড থেকে চুরি হয়। উদ্ধার হওয়া দ্বিতীয় বাইকটি মেলারমাঠ থেকে চুরি যাওয়া রতন চন্দ্র সরকারের এবং তৃতীয় বাইকটি কের চৌমোহনী থেকে চুরি যাওয়া প্রেমানন্দ চক্রবর্তীর। এলাকায় বেশ কিছুদিন ধরে কিছু বাইক চুরি যাচ্ছে, তো সেটার ব্যাপারে আমরা অল আউট একটা এফোর্ট নিয়েছি আমাদের অফিসারদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স মারফত আমরা করার পরে আমরা 3টে বাইক আমরা রিকভারি করতে পেরেছি এবং একজনকে অ্যারেস্ট করতে পেরেছি। প্রথমে হচ্ছে দেবব্রত মজুমদার, ওনার একটা বাইক জয়নগর রোড নাম্বার 5 থেকে চুরি যায়, সেই বাইকটাকে উদ্ধার করা হয়েছে। এরপরে আরেকটা হচ্ছে রতন চন্দ্র সরকার, ওনটা মেলার মাঠের এখান থেকে একটা বাইক চুরি যায়, সেটাকে উদ্ধার করা গেছে। আর একটা কের চৌমনি থেকে প্রেমানন্দ চক্রবর্তী, ওনার একটা বাইক চুরি যায়, এটা উদ্ধার করা গেছে। রাজ্যে যান সন্ত্রাস রুখতে সরকার কর্তৃক গৃহীত এক গুচ্ছ প্রকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার স্বামী বিবেকানন্দ ময়দানে 30তম সড়ক সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই গুচ্ছ প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ও উপস্থিত ছিলেন। সোমবার থেকে রাজ্যে 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। এদিন এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য সরকারের পরিবহন ও আরক্ষা দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেককে ভাবতে হবে সবার আগে আমাদের কাছে আমাদের জীবনের মূল্য অনেক অনেক বেশি। এই ভাবনাটা ঘর থেকে শুরু হওয়া উচিত। তিনি যান সন্ত্রাস আয়ত্তে আনতে গতি নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, পিপি মডেলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে গাড়ি ও বাইক চালকদের প্রশিক্ষণ প্রদান প্রভৃতি সিদ্ধান্তের কথা জানান। যে স্পিড লিমিট ডিভাইস সেটা লাগানোর পর আপনি আর তার মধ্যে লিমিটেশন থাকবে, স্পিড তার চেয়ে বেশি উঠবে না। তো আপনি আর এই যে রাশ ড্রাইভিং এর কারণে ত্রিপুরাতে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে তার মধ্যে পাবন্দি লাগবে। ইতিমধ্যে পিপিপি মডেলে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ ত্রিপুরার মধ্যে খোলা হচ্ছে এবং তাতে গাড়ির চালকরা, যে ড্রাইভার রয়েছেন বা বাইকের চালক রয়েছেন,
তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, শিক্ষিত করা হবে সেই ব্যবস্থাতে। তাতেও রোড সেফটির জন্য এই অভ্যাস সৃষ্টি হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, সড়ক দুর্ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। পূর্ত, আরক্ষা ও পরিবহন দফতরের আধিকারিকরা এই কমিটিতে রয়েছেন। তিনি আরও জানান, খুব শীঘ্রই আগরতলা, উদয়পুর ও ধর্মনগরে টাউন বাস পরিষেবা চালু হতে চলেছে। এছাড়া রাজধানী আগরতলায় শীঘ্রই মিটার অটো পরিষেবা চালু হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। সোমবার সকালে খোয়াই জেলা পরিবহনের উদ্যোগে খোয়াই মোটর স্ট্যান্ডে ৩০তম জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক রাজীব দত্ত। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত, খোয়াই মহকুমা শাসক সোনাক্ষী সিং তোমর, খোয়াই জেলা পরিবহন আধিকারিক তাক্ষিরাই দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে 15 জন যান চালককে পুরস্কৃত করা হয়। আলোচনা করা এগুলো খুব দরকার হয়ে পড়েছে এখন। হাসপাতালের রোগীর থেকেও বেশি, হাসপাতালে দেখা যায় রোগীর থেকেও বেশি গাড়ির সড়ক দুর্ঘটনায় ভিকটিমদের। তো আমার অনুরোধ থাকবে, আর পুলিশ, রাজ্য পুলিশ এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সর্বত্রই সহযোগিতা করছে। আইন আছে, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে আমরা আইন প্রয়োগ করি, আপনাদের ভালোর জন্য করি। হয়তো কিছুটা অনেক সময় একটু রাগারাগি হয়, তাদের ফ্যামিলি আমি। সরস্বতী পুজোর নাম করে রাজধানী উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পড়ুয়াদের কাছ থেকে মাত্রাতিরিক্ত চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল এনএসইউআই। এর প্রেক্ষিতে সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করল এনএসইউআই ছাত্র সংগঠন। ঘটনা প্রসঙ্গে এনএসইউআই এর রাজ্য সহ সভাপতি সম্রাট রায় জানান, সরস্বতী পুজোর চাঁদার নাম করে 100 টাকা করে 800 জন ছাত্রের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা আদায় করে চাঁদা আদায়কারীরা বিজেপির নামধারী ক্যাডাররা দলীয় তহবিল পূরণ করছে। এরই প্রতিবাদে সরব হয়েছে এনএসইউআই। আমাদের উদ্দেশ্য হলো উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে দেখতে পেলাম যে বিভিন্ন স্টুডেন্টের গার্জিয়ানরা বিপর্যস্ত হয়ে আছে এবং স্টুডেন্টদেরকে সরস্বতী পূজার নামে যে চাঁদা জুলুমবাজি করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি। এবং আমাদের কাছে এতটুকু কিছু খবর আছে যে এই স্কুলের মধ্যে চাঁদার নামে কিছু বিজেপির কিছু নামধারী কিছু ক্যাডাররা স্কুলের থেকে চাঁদা নিয়ে এই চাঁদা বিজেপি পার্টি অফিসে যাচ্ছে। সুতরাং সেটা আমরা নিন্দনীয় জানাই এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন, যিনি বিভিন্ন জায়গায় গিয়ে ভাষণ দিচ্ছেন, উনি সব কিছু জেনে শুনেও, আমি বলবো, আমরা এনএসইউআই এর পক্ষ থেকে আমরা বলবো, উনি জেনে শুনেও এই সমস্ত কার্যকলাপগুলিতে উনি চুপ হয়ে আছেন। ওনার পদত্যাগ করা উচিত। উনি অতি সত্বর যাতে পদত্যাগ করা হয়, কারণ 100 টাকা করে চাঁদা হচ্ছে, স্টুডেন্টরা গার্জিয়ানরা আজকে বিপর্যস্ত হয়ে আছে। যে তাহলে 800 স্টুডেন্ট যদি থাকে স্কুলে, তাহলে 800 ইন্টু 100 আমরা দেখতে পেলাম যে 80,000 টাকা। সরস্বতী পূজা করতে কি 80,000 টাকা লাগে? তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি। সোমবার সকালে শান্তিবাজার কমিউনিটি হলে 30তম সড়ক সুরক্ষা সপ্তাহের সূচনা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্মন, জেলা পুলিশ সুপার জালমিন মিনা, শান্তিবাজার মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক চান্দনী চন্দ্রন, বাগাফাক ব্লকের বিডিও প্রদীপ সরকার, শান্তিবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। কখনোই অ্যাক্সিডেন্ট হতে পারে, তো তার জন্য আমরা বিশেষ করে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। আমি প্রশাসনকে অনুরোধ করবো যাতে প্লিজ মাসে বা তাদেরকে তাদেরকে ক্লাস দেওয়া হয় এবং এইসব কোড অফ কন্ডাক্ট কোন রুলে গেলে ফাইন পেনাল্টি করে যাতে এইসবগুলো যাতে আমরাও জানতে লাগে বা আমাদের পড়াশোনা যাতে আমাদের এইসবগুলো যাতে ক্লাস দেয়। তো ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠছে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান। 9 ফেব্রুয়ারি বিকেল 4টায় এই ময়দানে 2টি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে বাঁশের ব্যারিকেড নির্মাণের কাজ চলছে স্বামী বিবেকানন্দ ময়দানে।
আগামী 9 ফেব্রুয়ারি কয়েক ঘন্টার জন্য ঝটিকা রাজ্য সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন বিকেল 3:20 বিশেষ বিমানে আগরতলার এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। রাজ্যে পৌঁছে প্রথমেই এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তির আবরণ উন্মোচন করবেন। 20 মিনিটের এই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সোজা চলে যাবেন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। সেখানে বোতাম টিপে 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত গর্জি বিলোনিয়া ব্রডগেজ রেল পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপরে স্বামী বিবেকানন্দ ময়দানে বোতাম টিপে নরসিংহস্থিত টিআইটি নতুন ভবন ও ট্রিপল আইটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি। এই অনুষ্ঠান উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে সুবিশাল জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই জনসভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থক উপস্থিত থাকবেন। জনতার ঢল সামলাতে স্বামী বিবেকানন্দ ময়দানে বাঁশের ব্যারিকেড নির্মাণের কাজ চলছে শনিবার থেকে। আগামী বুধবারের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। এই কারণে স্বামী বিবেকানন্দ ময়দানে জোর প্রস্তুতি চলছে। এদিন ময়দানে নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকরা এই কথা জানিয়েছেন। নরেন্দ্র মোদী আইব প্রধানমন্ত্রী 9 তারিখ এই তো মানে ইয়ার লাগে অনুষ্ঠানের লেগা এই জন্য বাস টাস লাগাইতেছে এই মানে এটা লেগে অনুষ্ঠান হইব দেখে এই কারণে যে নরেন্দ্র মোদী ভারত প্রধানমন্ত্রী সেইখানে আসবে, এরপরে একটা অনুষ্ঠান হবে জনসাধারণকে বুঝবার লাগে অনেক। 9 তারিখ প্রধানমন্ত্রী আসবে, তাই নিরাপত্তার ব্যবস্থার জন্য ব্যারিকেড দেওয়া হইতেছে। এদিকে প্রধানমন্ত্রী রাজ্যে আগমন উপলক্ষে মঙ্গলবার থেকে কেন্দ্রের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি নিরাপত্তা কর্মীরা রাজ্যে আসতে শুরু করবেন। বুধবার থেকে স্বামী বিবেকানন্দ ময়দানের দখল নিয়ে নেবেন তারা। এর আগে নিরাপত্তামূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে বাঁশের ব্যারিকেড নির্মাণ কাজ শেষ করে নিতে বর্তমানে জোর প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ ময়দানে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী কেন্দ্র নয় বনমালীপুরের শ্রীলঙ্কা বস্তিতে টাকা চেয়ে এক সিপিআইএম কর্মীর বাড়িতে হামলার ঘটনায় পুলিশ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে শ্রীলঙ্কা বস্তিতে এই হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা বস্তিতে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের আগে থানার পুলিশ প্রথমে তালভানা করছিল, পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় অন্যান্য অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীলঙ্কা বস্তিতে সিপিএম কর্মী জনার্দন আচার্যের বাড়িতে হামলা সংঘটিত হয়। আক্রান্ত সিপিএম কর্মী জনার্দন আচার্য জানান, তিনি সিপিএম সমর্থক হয় নির্বাচনে জয়ের পর থেকে বিজেপি দলের ও 9 বনমালীপুর মণ্ডলের কর্মী শ্রীলঙ্কা বস্তির সুমন দাস, সুমন দে, দীপক দাস ও অন্যান্যরা তার কাছে 1 লক্ষ টাকা দাবি করে আসছিল। তিনি এই টাকা প্রদানে অস্বীকার করেন। শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ বিজেপি সুমন দাস বাহিনী শ্রী আচার্যের বাড়িতে এসে তার 70 বছর বয়স্কা বৃদ্ধা মা ও স্ত্রীর উপর হামলা করে। বৃদ্ধা মা ও স্ত্রীকে বাঁচাতে জনার্দন এগিয়ে এলে সুমন দাসের বাহিনী তাকেও মারধর করে। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এলে অবস্থা বেশি দুর্বল। এই এলাকার একনিষ্ঠ কর্মী চন্দ্রপুরের বা 25 নম্বর ওয়ার্ডের যে মন্ডলের যে গুরুত্বপূর্ণ কর্মী যারা আছে বিজেপির, সেই তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কর্মী তারাই ঘটনাটি করছে। যেমন তাদের নামের মধ্যে অন্যতম নাম হলো সুমন দাস, তার বাবার নাম নারায়ণ দাস, ভালোভাবে চিনি। সুমন দেব, তার বাবার নাম শম্ভুদেব। তারপরে দীপক দাস, তার বাবার নামটা আমার জানা নাই। আর একটা নাম আছে চিরঞ্জিত ফিরেশিরা, তার বাবার নাম আমার জানা নাই। কিন্তু আরো লোক সংখ্যা আসলো তাদের সঙ্গে, তারা ধরলে ওইগুলি পাওয়া যাবে। আমরা যদিও থানার মধ্যে এফআইআর করছি, থানাতে এফআইআর করছি, কতটুকু কি হয়েছে না পুলিশ কেছি ব্যবস্থা নেবেন, করার ব্যবস্থা নেবেন আশ্বস্ত করছেন, কিন্তু আমি এখনো ঠিকভাবে সেইভাবে আশ্বস্ত হইতেছি না। আপনার কাছে কি দাবি করেছে ওরা? আমার কাছে ওরা অর্থ তারা দাবি করছে। কত টাকা? 1 লক্ষ টাকা। কবে করেছে দাবি? এটা ইলেকশনের পর থেকে তারা শুরু করছে। আচ্ছা, আমি দিতে রাজি না। কেন দাবিটা কেন করলো আপনার কাছে? আমি সিপিএম পার্টি করি, যদি এলাকায় থাকতে চাই তাহলে আমাকে তারা টাকা দিতেই হবে। আজকে আমি দোকানপাট ছাড়া হয়েছি এই রাজনৈতিক কারণে। প্রত্যেকের স্বাধীনতা আছে, আমারও স্বাধীনতা আছে।
এদিন আক্রান্ত জনার্দন দাসের স্ত্রী জানান, শনিবার রাত 10টা নাগাদ সুমন দাসের নেতৃত্বে একদল গুন্ডা একটি দরখাস্ত লিখে দেওয়ার অছিলায় ডাকাডাকি শুরু করেন। বয়স্ক শাশুড়ি গেট খুলতে তারা বৃদ্ধার উপর আক্রমণ করে। শাশুড়িকে বাঁচাতে তিনি এগিয়ে এলে দুষ্কৃতীরা ওনাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তাদের বাঁচাতে এলে গুন্ডারা ওনার স্বামীকেও প্রচন্ড মারধর করে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসী ছুটে না এলে অন্যরকম পরিস্থিতি হতে পারত। কালকে রাত্রে 10:10 দিকে নাগাদ সুন্দর করে আমার বাড়ি গেটে ডাকতেছে, কাকু একটা দরখাস্ত লেখনের লিখে। তো আমার শাশুড়ি বাইরে গেছে, শাশুড়ি গেট খুলছে, একটা লুয়ারিও দিয়েছে আমার শাশুড়ি মাথায় বাড়ি মারছে। আমি পেছনে একটা চিৎকার করছে, পুরে আছে গার কই তারা না। আমি পেছনে দৌড়ে গেছি, আমার এটা নেচড়ে লুয়ে বাইর করে কাপড়টা পচিরা অনেক মান সম্মান হানির চেষ্টা করছে। আমি চিৎকার দিছি, আমার স্বামী বাইরে গেছে, হেরা টান্না লুয়ে হেঁচড়ে লুয়ে গেছে গা। চাকু না কি জানি দিয়া মারছে, অল্পের লিগা মানে একদম হয়েছে না, সবে কুটুট একদম হয়ে গেছে গা। আমি চিৎকার করতেছি, এত অনেক মানে লড়াই করতেছে, অনেক লড়াই করতেছে, তা আমি চিৎকার করতেছি। চিৎকার সব আশেপাশের লোক তো অনেক সবাই দৌড়ে বেরিয়ে এসে, তারপরে বেশিও করতে পারছেন না, সবাই বেরিয়ে অনেক আমার স্বামীর ধাক্কা দা ফালাই দিয়ে দৌড়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা বস্তিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আক্রান্ত জনার্দন আচার্য পূর্ব থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করেন, কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করা নিয়ে এড়িয়ে যাচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা বস্তিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আক্রান্ত জনার্দন আচার্য পূর্ব থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করেন, কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করা নিয়ে এড়িয়ে যাচ্ছিল। রবিবার বিকেলে স্বামী দয়ালানন্দ বিদ্যালয়ে বিজেপির এক কর্মী সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সভায় শ্রীলঙ্কা বস্তির অন্যান্য বিজেপি কর্মীরা বিষয়টি মুখ্যমন্ত্রীর নিকট তুলে ধরেন। জানা গেছে, ঘটনা শুনে সভাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি অভিযুক্ত সুমন দাস ও অন্যান্যদের গ্রেপ্তারের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে পূর্ব থানা পুলিশ অভিযুক্ত সুমন দাস সহ অন্য 2 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় জড়িত অন্যান্যরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হালাপুর। কাঞ্চনপুরে বহির্রাজ্য থেকে চাকমা শরণার্থী আগমনের ঘটনাকে কেন্দ্র করে পরিবেশিত সংবাদ মাধ্যমের সংবাদগুলি তথ্যগতভাবে ঠিক নয় বলে জানিয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনের সংগঠনের পক্ষ থেকে দাবি করে বলা হয়, এই ঘটনার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব অনিরুদ্ধ চাকমা ও শ্যামল চাকমা যুক্ত থাকার ঘটনাও সঠিক নয়। ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মতে, ঘটনার নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অনলাইনে যে একটা ফেক নিউজ, চাকমাদের উপর ফেক নিউজ একটা ছাপা হয়েছে, এটার মানে প্রতিবাদে আমরা আজকে এখানে এই প্রেস কনফারেন্স করতে এসেছি। কারণ আর এখানে পরিষ্কারভাবে লেখা ছিল, অরুণাচল থেকে 400 ফ্যামিলি এসে এখানে একটা ত্রিপুরার একটা সুন্দর জায়গা, সৌন্দর্য নষ্ট করার জন্য চাকমা সম্প্রদায়ে এখানে এসেছে। আমরা ইনকোয়ারি করেছি, কিন্তু এটা সব কিছু ভুল তথ্য এটা। আর এখানে আমাদের যে 2 জন এই রেসপেক্টেড অনিরুদ্ধ চাকমা এবং এখানে যে তহসিলদার শ্যামল চাকমা, ওনাদের উপর পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে ওনারা নাকি অরুণাচল প্রদেশ থেকে চাকমা এনে এখানে একটা বিবাদ সৃষ্টি করছে, কিন্তু এটা টোটালি এটা একটা ফেক নিউজ। আর দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে ছড়ার জলে আছড়ে পড়লে নিহত হন বাইক চালক। নিহতের নাম দুলাল সরকার। রবিবার রাতে কল্যাণপুর থানাধীন গুংরাইছড়ের পাকা সেতুর ওপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কল্যাণপুরে পথ দুর্ঘটনায় প্রাণ ছুড়ল আরো এক যুবকের। নিহতের নাম দুলাল সরকার। নিহতের বাড়ি কল্যাণপুর থানাধীন দ্বারিকাপুর এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবারও কাজের উদ্দেশ্যে TR06A 9533 নম্বরের বাইক নিয়ে কল্যাণপুরে যান পেশায় দিনমজুর দুলাল সরকার। কাজ সেরে রাতে কল্যাণপুরে বন্ধুদের সাথে আড্ডাও মারেন তিনি। রাতে বাইক চালিয়ে তারিকাপুরে নিজ বাড়িতে যাবার পথে গুমরাই ছড়ার উপর পাকা সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা খায় বাইকটি। দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে বাইক নিয়ে গুমরাই ছড়ার জলে আছড়ে পড়েন দুলাল। স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে ছড়ার জল থেকে গুরুতর আহত অবস্থায় দুলাল সরকারকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান। আহত দুলালের মাথার আঘাত ছিল গুরুতর, প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কল্যাণপুর হাসপাতালে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কল্যাণপুর হাসপাতালে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। রাতে কল্যাণপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এই সংবাদ জানান। একটা পেশেন্ট বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, আমাদের হসপিটালে অ্যাডমিট হয়ে এসেছে। পেশেন্টের প্রচন্ড হেড ইনজুরি এবং পেশেন্টটা সেমি কনসিয়াস এবং ওর খুব অ্যাক্টিভ ব্লিডিং এবং ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না, যে কারণে পেশেন্টকে আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ফায়ার সেন্টারে রেফার করে দিয়েছি। কি হয়েছে? ওটা বাইক অ্যাক্সিডেন্ট করে এসেছে এবং হেড ইনজুরি। কি নাম? নাম দুলাল সরকার, 38 ইয়ার্স। এদিকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু কোলে ঢলে পড়েন গুরুতর আহত দুলাল সরকার। দুলাল সরকারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দারিকাপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, ফলাফল। খবর শেষ করার আগে এক নজরে সংবাদ শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। কৃষকদের ঋণ মুকুব সহ রাজ্যবাসীর স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে 25 ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে কংগ্রেস। সোমবার সাংবাদিক সম্মেলনে জানান পিসিসি সভাপতি বেনজিৎ সিনহা। সিবিআই বরং কলকাতা পুলিশের সংঘাত গড়ানো সুপ্রিম কোর্টে মঙ্গলবার হবে শুনানি। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সিপিএম এর মিছিল সভা অনুষ্ঠিত। পূর্ব নির্ধারিত সময়সূচি সহ পুরনো নিয়মে পরীক্ষা নেওয়ার দাবিতে সোমবার ডিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে ডেপুটেশনে মিলিত হলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। 24 ঘন্টার ব্যবধানে ফের খুন কৈলাসহরে সোমবার সকালে প্রতিবেশীর পুকুরে জলে ভাসমান এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এখনকার সংবাদ পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হালাবোল।